আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করব ভালো আছেন। আমি প্রতিদিন বিজনেস নিয়ে আলোচনা করে থাকি। বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো আপনাদের সাথে সুন্দর করে ব্যাখ্যা করে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও আমি বিজনেস নিয়েই আলোচনা করব। অর্থাৎ আপনি বিজনেস করতে গেলে অবশ্যই মুদ্রার প্রয়োজন হয়ে থাকে। এই মুদ্রা ছাড়া আপনি কখনোই বিজনেস করতে পারবেন না। আপনি দেশের ভিতরে বিজনেস করেন বা ইন্টারন্যাশনালি বিজনেস করেন, অবশ্যই আপনাকে এই মুদ্রার ব্যবহার করতেই হবে। সেই মুদ্রার ব্যবহার করতে গেলে আপনার কাছে কখনো মনে হয়েছে যে এই মুদ্রার শক্তিটা কিভাবে নির্ধারণ করা হয়ে থাকে বা এই মুদ্রার মানটা কিভাবে যাচাই করা হয়ে থাকে? যদি মনে না হয়ে থাকে, আজ আমি সেই টপিকসটি নিয়েই কথা বলবো। মুদ্রার শক্তি কিভাবে নির্ধারণ করা হয়ে থাকে। এখানে মুদ্রার শক্তি বলতে মূলত মুদ্রার মানকেই প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ আপনি যে মুদ্রা ব্যবহার করছেন সেটি কতটা শক্তিশালী, সেটি কতটা পাওয়ারফুল, সেটি এখানে বোঝানো হয়ে থাকে। এখন আমি আপনাদেরকে বলবো যে টাকাটা কিভাবে আসলো। টাকা বলতে বোঝায় এশিয়া তথা বাংলাদেশ সহ গোটা ভারতীয় উপমহাদেশ এবং তিব্বতের একটি বিশেষ মুদ্রাকে বোঝানো হয়ে থাকে। চতুর্দশ শতক থেকে এই মুদ্রা চালু হয়ে আসছে এবং আরেকটি ইনফরমেশন আমি আপনাদেরকে দিচ্ছি, সেটি হচ্ছে এটি সিল্ক রোডের অন্যতম একটি মুদ্রা হয়ে ওঠে এবং আপনার এটি বাংলা সালতানাত তথা ভারতীয় উপমহাদেশে ইসলামী সংস্কৃতির সাথেও এই টাকা এটি জড়িত। এখন আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিই, আমরা যে ডলার ব্যবহার করি এই ডলারটা কত সাল থেকে ব্যবহার হয়ে আসছে? 1785 সাল থেকে ডলার ব্যবহার হয়ে আসছে। তাহলে প্রশ্ন হতে পারে 1785 সাল থেকে যে ডলার ব্যবহার হয়ে আসছে, তাহলে ডলারের ব্যবহারের বয়স কত? ডলার ব্যবহারের বয়স হচ্ছে প্রায় 250 বছর। এখন আমরা দেখি যে $1 সমান বাংলাদেশি টাকায় 119 টাকা 37 পয়সা। আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি শুনতে থাকবেন। এই যে আমরা মুদ্রা শক্তি নিয়ে আজ আলোচনা করছি, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে না যে আসলে মুদ্রা শক্তি এটি কিভাবে নির্ধারণ করা হয়ে থাকে? নাম্বার 1, মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি বলতে আমরা কি বুঝি? আপনি একটি প্রোডাক্ট কিনছেন প্রতিদিন, সেই প্রোডাক্ট আপনার ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে, আপনি আর কিনতে পারছেন না বা আপনার কেনার সামর্থ্য আর হচ্ছে না, তখনই মুদ্রাস্ফীতি তৈরি হয়ে থাকে। এই মুদ্রাস্ফীতি হচ্ছে আমরা বলতে বোঝাই যে আপনি প্রতিদিন যে প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকেন, প্রতিদিন ব্যবহারযোগ্য প্রোডাক্ট আপনার যখন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, অর্থাৎ আপনি আর কিনতে পারবেন না, তখনই মূলত এই মুদ্রাস্ফীতিটা তৈরি হয়। মুদ্রাস্ফীতির উপর মুদ্রাশক্তির মান নির্ধারণ করা হয়ে থাকে। অর্থাৎ মুদ্রাস্ফীতি যত বাড়তে থাকবে মুদ্রার মান তত কমতে থাকবে, আর মুদ্রাস্ফীতি যত কমতে থাকবে তত মুদ্রার মান বাড়তে থাকবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি? নাম্বার 2 হচ্ছে আপনি যে মুদ্রা ব্যবহার করছেন সেই মুদ্রা সরবরাহ পরিস্থিতি, অর্থাৎ সেই মুদ্রা বাজারে কি পরিমাণ সরবরাহ করা আছে তার উপরেও কিন্তু এই মুদ্রার মান নির্ধারণ করা হয়ে থাকে। যদি আপনার প্রয়োজন ছাড়া অতিরিক্ত ছাপানো হয়ে থাকে সেই মুদ্রা এবং সেটি যদি বাজারে ছাড়া হয়ে থাকে, তাহলে দেখবেন সেটির মান কমতে শুরু করেছে। অর্থাৎ আমি যদি একটি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করে থাকি, আপনি একটি প্রোডাক্ট কিনছেন, এই প্রোডাক্টের পারপাসে আপনার টাকা লাগবে, আপনি টাকা দিচ্ছেন, কিন্তু আপনার প্রোডাক্টের কেনার প্রয়োজন নেই, আপনার সেই প্রোডাক্টের কোনো দরকার নেই, আপনি অযথা আপনি টাকা ছাপাচ্ছেন, তাহলে কি হবে জানেন? মুদ্রার মান কমতে শুরু করবে। নাম্বার 3। নাম্বার 3 কি? আপনি যে মুদ্রার মান নিয়ে প্রশ্ন তুলছেন, সেই মুদ্রাটা যেই দেশে, সেই দেশের অর্থনৈতিক অবস্থার উপর মুদ্রাশক্তি নির্ধারণ করা হয়ে থাকে। অর্থাৎ মুদ্রাশক্তি নির্ধারণ করা হয়ে থাকে আপনি যেই দেশের মুদ্রা ব্যবহার করছেন সেই দেশের অর্থনৈতিক অবস্থা কীরকম। সেই দেশের অর্থনৈতিক অবস্থা যদি ভঙ্গুর হয়ে থাকে বা সেই দেশের অর্থনৈতিক অবস্থা যদি ভালো না হয়ে থাকে, তাহলে কিন্তু সেই মুদ্রার মান কখনোই বাড়বে না। এই জন্য যে কোনো দেশে মুদ্রা শক্তি নির্ধারণ করা হয়ে থাকে সেই দেশে মুদ্রার মান বা মুদ্রাস্ফীতির পাশাপাশি সেই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা কিরকম আছে তার উপর। আরেকটি
কারণ নির্ধারণ হিসাবে কাজ করে থাকে সেটি হচ্ছে ওই বাজারে বা বৈদেশিক বাজারে ওই মুদ্রার কিরকম চাহিদা আছে। আমরা দেখছি বৈদেশিক বাজারে ডলারের চাহিদা ব্যাপক। তার মানে একটি জিনিস আপনি বুঝতে আর দেরি হবে না আশা করব যে ডলারের মুদ্রা শক্তি অবশ্যই বেশি। এজন্য বিশ্ববাজারে ডলারের কিন্তু চাহিদা রয়েছে, অর্থাৎ বিশ্ববাজারে ডলারের চাহিদা ব্যাপক। সুতরাং এই যে ডলার নামক একটি মুদ্রা শক্তি আছে, সেই ডলার নামক মুদ্রা শক্তি অবশ্যই এর মান বেশি এবং এর মান কিন্তু দিন দিনই বাড়ছে। তাহলে আমরা কি কি বুঝলাম? মুদ্রা শক্তি কিসের উপর নির্ধারণ করা হয়ে থাকে? চারটি জিনিসের উপর: মুদ্রাস্ফীতি, বৈদেশিক বাজারে চাহিদা, সরবরাহ পরিস্থিতি এবং এটি যে দেশের মুদ্রা ওই দেশের অর্থনৈতিক অবস্থা। এই চারটি জিনিসের উপর মুদ্রা শক্তি নির্ধারণ করা হয়ে থাকে। এখন এই চারটি জিনিস নিয়ে যদি আমরা ভালোভাবে কাজ করে থাকি বা ভালোভাবে আমরা চারটি জিনিসের উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি, তাহলে দেখা যাবে যে আমরাও যে দেশে আছি সেই দেশেরও মুদ্রার মান অনেক বেড়ে যাবে এবং অনেক ডিমান্ড হয়ে যাবে। তাহলে আজ আমাদের আলোচনা থেকে আমরা যে জিনিসটি বুঝতে পারলাম, মুদ্রা শক্তি কিভাবে নির্ধারণ করা হয়ে থাকে এবং মুদ্রা শক্তি নির্ধারণ করার ক্ষেত্রে যে চারটি ফ্যাক্টর নিয়ে আমি কথা বললাম, এই চারটি ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। এবং প্রশ্ন হতে পারে যে আপনি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট দুটোই তো একই জিনিস, তাহলে আপনি কেন বললেন? আমি এই আলোচনাটাকে গুরুত্ব অর্থাৎ জোর দেওয়ার ক্ষেত্রে আমি দুটো ওয়ার্ড, একটা ইংলিশ একটা বাংলা একসাথে বলেছি। আশা করছি আজকের আলোচনাটুকু আপনারা বুঝতে পেরেছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।